ও মাইয়া রে তোর বিজলি ঝরা রূপ, জইলা পুইরা যাইতে আসি থাকিস না রে চুপ। মেয়ে দেখলে মুখ খুইলা যায়, তাই না? হে আপু, আপনি কে বলুন শুনি? অপরিচিত কারো গায়ে হাত তুলতে আপনার হাত একটু কাঁপলো না? আবার কথা বলিস? আর কোনোদিন যদি দেখছি কোনো মেয়েকে নিয়ে টিটকারি মেরেছিস, সেদিন বুঝাবো তোকে। আচ্ছা, ঝামেলার মেয়ে তো। আমি গান গাচ্ছি, তাতে আপনার কি? আমার কি মানে? আমাকে দেখে গান গাইছিস, আবার আমাকে বলছিস আমার কি? বিশ্বাস করেন আপু, আমি আপনাকে দেখি নাই। এমনি এমনি গান গাইছিলাম, তার মাঝে হুট করে কোত্থেকে আপনি চলে আসলেন। এখন আবার মিথ্যা বলা হচ্ছে। আচ্ছা, তোর নাম কি বলতো? কেন, নাম দিয়ে কাম কি? স্যার জিজ্ঞেস করলে বলবো কি? স্যার জিজ্ঞেস করলে মানে? বারে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে কার নাম বলে নালিশ করব? একটু নামটা জানা দরকার না? মেয়েটির কথা শুনে গলা শুকিয়ে আসছিল, তাই আস্তে আস্তে কেটে পড়ার ধান্দা করছিলাম। এই ছেলে, পেছনে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। দেখেন, এতক্ষণ সম্মান দিতেছিলাম, তাই বলে এটা ভাববেন না যে আমি ভীত। আমি কিন্তু আপনার সিনিয়র। নতুন আসছেন বলে হয়তো জানেন না, পরের বার থেকে সম্মান দিবেন, ঠিক আছে? দেখাচ্ছি তোর সিনিয়রগিরি, আয় একবার এদিকে। মেয়েটি পিছন থেকে বলছিল, আমার আর কি। আমি এক দৌড়ে ভার্সিটির ক্যাম্পাস পেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আপনারা ভাবছেন কি হয়েছে, তাই তো? তাহলে শুনুন, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে হিমান্ত। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। ক্যাম্পাসে বসে একা একটা গান ধরেছিলাম, আর তখনই ওই রাগী আপুটির আগমন। আর তারপর যা হলো তা তো শুনলেনই। বর্তমানে আসি, রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে কিছু খেয়ে নিলাম, সাথে একটা সিগারেট আর দিয়াশলাই নিয়ে নিলাম। নির্জন স্থান পেলে খেয়ে নিব। আমি আবার ছেলে হিসেবে বেশ ভদ্র, মানুষের সামনে এসব আজে বাজে জিনিস খাই নাই। দোকান থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য নির্জন জায়গা। আমার জানা মতে এমন একটা জায়গা আছে, আর সেটা ক্যাম্পাসের পিছনে পুকুর পাড়ে। সাধারণত সেখানে কারো আসা যাওয়া হয় না। চলে গেলাম সেখানে, মনের সুখে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছিলাম। এই, তুই সকালে সে পাজি ছেলেটা না? হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে উঠল। পিছনে তাকিয়ে তো একটা বড় ধরনের টাসকি খাইলাম। এটা তো সেই পাজি মেয়েটা। আপু, আপনি কেমন আছেন? সকাল সকাল মাথা গরম করে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি? তোকে তো মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কোনো কথা না বলে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। ভালো করে দেখলাম মেয়েটাকে। এইভাবে ঘুরে ঘুরে কি দেখছিস? বাহ, দেখতে তো হেব্বি লাগছে। আচ্ছা, আপনি কোন কোম্পানির ময়দা ব্যবহার করেন একটু বলবেন প্লিজ? কি? তোকে? আমার কাছে আসতে আসতে থাক। তোকে আমি ভালোবাসি এটাই বলতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু আপনার মতো মেয়েকে পাত্তা দেওয়ার টাইম আমার নাই। আমি এখন আসি, টাটা। বলেই পিছন ফিরে চলে আসছিলাম। পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা আশেপাশে কি যেন খুঁজতেছিল, হয়তো আমাকে পিটানোর জন্য লাঠির সন্ধান করতেছিল। আপুকে আমার জন্য গোলাপ খুঁজতেছেন? আমি বললাম তো আপনাকে ভালোবাসি। না 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 বলেই দিলাম দৌড়। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটা এখন আমাকে কাছে পেলে লবণ ছাড়াই গিলে খেত। ভাগ্য ভালো, ধরতে পারে নাই। যাক, প্রথম দিনটা ভালোই কাটলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী, তার মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু যা রাগ মাইরি, সমস্যা নাই, চালিয়ে নেওয়া যাবে। এসব 7-5 ভাবতে ভাবতে চলে এলাম আব্বুর শ্বশুর বাড়ি, মানে আমার নানুর বাড়ি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি আমার নানুর বাড়ি থেকে পড়াশোনা করি। ঘরে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে নিলাম, নানা নাই। এই খুশিতে একটা বিশ্বজয়ের হাসি দিলাম। কি রে, এমন ভাবে হাসছিস যেন বিশ্ব জয় করে আসলি? এই তো ঠিক ধরতে পারছো, বিশ্ব আজ আমার পকেটে। তাই? আচ্ছা, পুষিকে একটু ডেকে নিয়ে আয় তো। ও নানু, তুমিও না? জানোই তো ওই কুত্তাটা আমার কথা শুনে না, ডাকলে আসবে। তবেই বুঝ, সামান্য একটা কুত্তার মন জয় করতে পারলি না, আবার বলিস বিশ্ব জয়। জায়গা মতো আঘাত করলা নানু, তুমি দেখি নানার চাইতেও ডেঞ্জারাস। বলেই নিজের রুমে চলে গেলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছু খেয়ে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছিলাম। তখনই নানু রুমে আসে। হিমান্ত, কি বলবে বলো? একটু বাজার থেকে আয় তো। কেন? পুষির জন্য একটু বিস্কিট নিয়ে আয় তো। এখনই শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠবো, তাও আবার ওই হারামির জন্য বিস্কিট আনতে? ইম্পসিবল। জানা ভাই আমার, ঘরে যেগুলো আছে রাতে দিলেই শেষ হয়ে যাবে। ওকে ওকে, রাতটাই পার করো, কালকে ভার্সিটি থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু যাও তো নানু। তারপর নানু চলে গেল। নিজের বুড়ো হয়ে যায় অবস্থা, আর উনি আছেন একটা কুত্তাকে নিয়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, তারপর বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। ভার্সিটি নানুর বাসা থেকে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ হিমান্ত, হিমান্ত, এই হিমান্ত।
পিছন থেকে কেউ একজন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম অবন্তী আপু। আসলে আমি ওই ভার্সিটিতে ভর্তি হয়েছি শুধু অবন্তী আপুর কথায়। অবন্তী আপুর বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। অবন্তী আপু আমার থেকে 2 বছরের সিনিয়র। ছোটবেলায় অবন্তী আপুর বাবা শহরে চলে আসে, কিন্তু যোগাযোগ ঠিকই থাকে। আঙ্কেল বলেছিলেন ওনার বাসায় থেকে লেখাপড়া করতে, কিন্তু আমি নানুর বাসায় থেকে পড়ছি। নানুর বাড়ি আর অবন্তী আপুদের বাড়ি কাছাকাছি। কি ভাবছিস? কিছু না। ভার্সিটিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, আর বাসা থেকে বেরিয়ে দেখলাম তুই যাচ্ছিস। হুম। চল একসাথে যাওয়া যাক। চলো। অবন্তী আপুর সাথে টুকটাক কথা বলছিলাম আর এগোচ্ছিলাম। হঠাৎ দেখলাম অবন্তী আপু দাঁড়িয়ে গেল। আপু, হঠাৎ দাঁড়িয়ে গেলে যে? একটু অপেক্ষা কর, ইতি আসছে। ও, নামটা প্রথম শুনলাম। আসলে এই এলাকায় আমি নতুন এসেছি, তাই মানুষজনকে তেমন চিনি না। পরিচিতর মাঝে শুধু অবন্তী আপুর পরিবারকে চিনি। হঠাৎ দেখলাম সামনের বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। আরে, এ তো কালকে সেই মেয়েটি। তুই তুই এখানে? আজকে তোরে খাইছি। অবন্তী আপু, দেখো না, এই মেয়েটি শুধু আমাকে বিরক্ত করে। আমি বিরক্ত করি? ওই ছেলে। মেয়েটি আমাকে ধরতে আসছিল। আমি অবন্তী আপুর পিছনে চলে গেলাম। থাম, তোরা কি আগে থেকে কেউ কাউকে চিনিস? চিনি মানে হারে হারে চিনি। কালকে প্রথম ভার্সিটিতে আসার পর থেকে মেয়েটি আমার পিছনে পড়ে আছে। বললাম তো ভালোবাসি না। অবন্তী, তুই সর। আজকে ওকে আমি লবণ ছাড়াই গিলবো। আরে হয়েছে, কি বলবি তো আগে? কালকে তোকে যেই ছেলেটির কথা বলেছিলাম না, সেই ছেলে। মেয়েটির কথা শুনে অবন্তী আপু হাসতে হাসতে রসাতলে যাচ্ছে। হাসছো কেন আপু? কিছু না। আচ্ছা, আগে যা হবার হয়েছে, এখন তোরা পরিচিত হয়ে নে। ইতি, এ হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে হিমান্ত, প্রথম বর্ষের ছাত্র। আর হিমান্ত, এ হচ্ছে ইতি, আমার ক্লাসমেট, যার কথা তোকে একটু আগে বলেছিলাম। ও, তাহলে আপনি আমার সিনিয়র? কেন পিচ্ছি, কষ্ট লাগছে বুঝি? বলেই ইতি আপু আর অবন্তী আপু একসাথে হাসছে। আরে না, আমার কষ্ট লাগবে কেন? আচ্ছা আপনারা আসেন, আমি যাই। বলেই আমি হাঁটতে লাগলাম। আরে একসাথেই যায়। আমার ক্লাস আছে আপু, তাড়াতাড়ি যেতে হবে। তারপর চলে এলাম সেখান থেকে। আজকে আমার ভার্সিটির 2য় দিন। কালকে ইতি আপুর কারণে ক্লাস করতে পারি নাই, তাই কোনো ফ্রেন্ডও হয় নাই। তাই আজকে ক্লাস করলাম। কয়েকজন ফ্রেন্ডও বানিয়ে নিলাম, 2জন ছেলে আর 1জন মেয়ে, রাতুল, প্রিন্স আর রিয়া। ক্লাস শেষে 4 জনে মিলে ক্যাম্পাসে আড্ডা মারছিলাম, তখনই একটা মেয়ে আসে। ভাইয়া, আপনাদের মাঝে হিমন্তকে? আমি? কেন? বিথি আপু আপনাকে ডাকছেন। কোথায়? ওই যে। দেখি মেয়েটা চলে গেল। কিরে দোস্ত, বিথি আপু তোকে ডাকছে কেন? কোনো গোলমাল করছিলি নাকি? আরে না, কে এই বিথি? লেডি ডন। আচ্ছা, দেখে আসি। সাবধানে কথাবার্তা বলিস। তারপর তাদের কাছ থেকে উঠে চলে গেলাম লেডি ডন মানে বিথি আপুর কাছে। গিয়ে দেখলাম অনেকগুলো মেয়ে একসাথে বসে আছে, এক একটা দেখার মতো। আমি আবার সিনিয়রদের উপর একটু বেশি ক্রাশ খাই। যাকগে, গিয়ে প্রথমে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? তোর নাম হিমান্ত? মাঝের একটি মেয়ে, এর নামই হয়তো বিথি। না আপু, আপনি ভুল জানেন, আমার নাম হিমান্ত নয়, আমার নাম হিমান্ত। ওই হ্যালো, এখন তোকে যা যা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর না দিলে কি করব? ওইদিকে তাকিয়ে দেখ। বিথি আপু আঙ্গুল দিয়ে আমার পিছনে দেখালেন। পিছনে তাকিয়ে আমি ভ্যাবাচাকা খেলাম। দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে পাবলিক প্লেসে এলোপাতারি থাপ্পড় মেরেই যাচ্ছে। থামার আর নাম নেই। এটা দেখে আমার হালুয়া টাইট, তাই ভয়ে ভয়ে বিথি আপুর দিকে তাকালাম। জি বলেন আপু, কি বলবেন? শুনলাম তুই নাকি ইতিকে ডিস্টার্ব করছিলি। না মানে আপু, আসলে চুপ, একদম চুপ। তোর এই না মানে আসলে শুনতে আমরা এখানে বসে নেই। যা জিজ্ঞেস করছে সোজা উত্তর দে। আপু, আমি তো ওনাকে বিরক্ত করি নাই, উনি বিরক্ত করছিল। কি রে হিয়া, তুই কি দেখছিলি কালকে? বিথি আপু পাশের মেয়েটিকে বলল। আমি দেখেছিলাম যে ইতি এর প্রতি খুব রেগে তাকিয়েছিল, তার মানে নিশ্চয়ই বিরক্ত করেছিল। কি বলেছিলি ইতিকে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, বড় একটা বিপদে পড়ছি। মেয়েদের হাতে মার খেলে ইজ্জত বলতে কিছুই থাকবে না, আর এদের কাছ থেকে বাঁচারও তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখন একমাত্র ইতি আপু না হলে অবন্তী আপু বাঁচাতে পারে আমাকে। বল, কি বলেছিলি? হঠাৎ পিছন থেকে ইতি আপু বলে উঠল। আরে কাকে কি বলছিস তোরা? এ আমাকে কি বলবে? একে কিছু করার দরকার নেই, ছেড়ে দে। যাক বাবা, শয়তানের নাম নিতেই শয়তান হাজির। কি বললি? ইতি আপু মনে হয় শুনে ফেলছে। না না, মানে কিছু না, বলছিলাম দেখেন না ওনারা শুধু শুধু আমাকে আটকে রাখছে এখানে। তুই যা। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম আপুরা। বলেই সেখান থেকে চলে আসলাম।
শার্ট উঁচু করে বুকের মাঝে গুনে গুনে 3টা ফু দিয়ে চলে আসলাম সেখান থেকে। আমি কি ভয় পাইছি নাকি? এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ফ্রেন্ডের পাশে গিয়ে বসলাম। কিরে, কি হয়েছিল? কেন ডাকছিল তোকে? না এমনি, বাদ দে, চল বাসায় চলে যাই, ভাল লাগছে না। না রে দোস্ত, আমরা একটা ক্লাস করব, তুই বরং বাসায় চলে যা। হুম। ওকে, তোরা থাক তাহলে। ওকে। তারপর চলে আসছিলাম। আসতে হলে গেট পেরিয়ে আসতে হবে, তাই গেটের সামনে দিয়ে আসছিলাম। আসার সময় দেখলাম এখন বিথি আপু আর ইতি আপুরা সেখানেই বসে আছে, কিন্তু এখন সাথে অবন্তী আপু আছে। এরা কি সবাই এক দলে কাজ করে নাকি? আল্লাহই জানে, তারা যা ইচ্ছে করুক। আমি মাথা নিচু করে তাদের সামনে দিয়ে চলে আসছিলাম। হঠাৎ অবন্তী আপু বলে উঠল, কিরে হিমান্ত, কোথায় যাচ্ছিস? বাসায় চলে যাই, এখানে ভালো লাগছে না। দাঁড়া, আমিও যাব। আমি যাব। চলো তাহলে। তারপর অবন্তী আপু আর ইতি আপু তাদের লেডি গ্যাং টিমকে বিদায় জানিয়ে চলে আসছিল। তা পিচ্ছি, তখন ভয় পেয়েছিলে নাকি খুব? আরে না, ভয় পাবো কেন? ওরা মেয়ে, ওদেরকে ভয় পাওয়ার কি আছে? শুধু সম্মান দিচ্ছিলাম আর কি। তা তো তোমার ভাব দেখলেই বোঝা যাচ্ছিল। বলে ইতি আপু হাসতে লাগলো। কিসের ভয়ের কথা বলছিস তোরা? সে তুই বুঝবি না, আমি আর পিচ্ছিই জানি কি পিচ্ছি, তাই না? ইতি আপু চোখ টিপ মেরে বলল, আপু তুমি বারবার পিচি পিচি করো না তো, দাঁড়িয়ে মাপ দাও, তোমার থেকে লম্বা আছি। তবু তুই আমার কাছে পিচ্ছি। রাস্তায় আরও কিছু কথা বলে আমরা যার যার বাসায় পৌঁছে গেলাম। আগামীকাল শুক্রবার, তাই ভার্সিটি যেতে হবে না। বাসায় যাওয়ার পথে পুষির জন্য কিছু বিস্কুট কিনে নিলাম, নিয়ে চলে গেলাম নানুর বাড়িতে। বাড়িতে গিয়ে আমি আরও বেশি অবাক হলাম, কারণ গিয়ে দেখলাম বাবা এবং মা নানুর বাড়িতে আসলো। নানুর নাকি শরীর খারাপ, নানু ফোন দিয়ে খবর জানিয়েছিল, তাই তারা এসেছে। এখানে নানুর সেবা করার মতো কেউ নেই, নানাও তেমন সুস্থ নয়, তাই বাবা মা ঠিক করলো যে নানা এবং নানুকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে। অবশেষে এটাই ঠিক হলো, তাদেরকে আগামীকাল সকালে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে রাত্রে। বাবা হিমান্ত, তুই এখানে কার কাছে থাকবি? তুই বরং তোর আশরাফ আঙ্কেলের কাছে চলে যা, সেখান থেকেও লেখাপড়া কর। না বাবা, আমার এখানে কোনো সমস্যা হবে না, আমি এখানেই থাকতে পারবো। না, তোর আঙ্কেল অনেক করে বলেছে ওইখানে থাকতে, তাই তুই কালকে সকালে এই ব্যাগপত্র গুছিয়ে ওইখানে চলে যাবি। আচ্ছা বাবা। বাধ্য হয়ে মানতে হলো। অবশেষে সকালে নানা আর নানুকে নিয়ে বাবা মা গ্রামের বাড়ি চলে গেলেন, আর আমি চলে গেলাম অবন্তী আপুদের বাড়িতে। গিয়ে দেখলাম দরজা বন্ধ। কলিং বেল চাপলাম, সাথে সাথে আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা এতদিন পর মনে পড়লো তোমার এই আন্টির কথা? এসো ভেতরে এসো। জি আন্টি। তারপর আমি ভিতরে গেলাম। এখানে আগেও অনেকবার এসেছি, তবে আজকের আসা আর অন্য দিনের আসার মাঝে অনেক ব্যবধান। আন্টি আঙ্কেল বাসায় নেই? ছিল, এই তো কিছুক্ষণ আগে একটু বের হলো। ও আচ্ছা। অবন্তী আপু সিঁড়ি দিয়ে নামার সময় বলছিলেন, আরে হিমান্ত, এসে গেছিস? আপু। যা মা, সীমান্তর ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে আম্মু, আয় হিমান্ত। তারপর অবন্তী আপুর সাথে চলে গেলাম। অবন্তী আপু আমাকে ঘর দেখিয়ে দিলেন। ঘরটা অনেক গোছানো, নিশ্চয়ই অবন্তী আপু করে দিয়েছে। এখানেই থাকবি তুই? ধন্যবাদ আপু। কেন? ঘরটাকে এত সুন্দর করে সাজানোর জন্য। এসব আমি করিনি। তাহলে নিশ্চয়ই আন্টি করেছেন? না। তো ইতি? কি ইতি আপু কেন এসব করলো? তাকেই জিজ্ঞেস করিস, আমি কি করে বলবো? আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, তারপর এসে খেয়ে নে। ঠিক আছে। তারপর অবন্তী আপু চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, ইতি আপু কেন আমার ঘর গোছালো কি জানি, এসব পরে ভাবা যাবে। শুয়ে শুয়ে ইতি আপুর কথা ভাবছিলাম। আমার লাইফের প্রথম ক্রাশ হলো ইতি আপু। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। ওকে দেখলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়। সমস্যা একটাই, উনি আমার সিনিয়র। এসব ভাবতে ভাবতে মোবাইলের একটা গান ছেড়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বাহিরে বের হচ্ছিলাম। ঘর থেকে বের হয়ে যা দেখলাম তা দেখে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কারণ ওইখানে অবন্তী আপু আর ইতি আপু একসাথে সোফায় বসে গল্প করছিল। আমি ভাবতেও পারিনি যে এইভাবে ইতি আপুর দেখা মিলে যাবে। তাদের সামনে যেতে কেমন যেন লজ্জাবোধ হচ্ছিল, তাই আর ঘর থেকে বাইরে বেরোইনি। আবার ঘরে চলে গেলাম। গিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করলাম। একটু আগেই ঘুমিয়েছি, তাই আর ঘুম আসছে না। হঠাৎ ব্যাগের চেইন খোলার আওয়াজ আসলো কানে। চোখ মেলে তাকিয়ে আশেপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম ইতি আপু আমার ব্যাগ খুলে জিনিসপত্র দেখছিল। ইতি আপুর হাতে আমার ডায়েরি দেখে চমকে উঠলাম। ওই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। ইতিকে এসব পড়তে দেওয়া যাবে না। এই আপু কি করছেন? ওই ডায়েরি খুলবেন একদম, দিন দিন বলছি ওটা আমাকে। তাই নাকি? দেখার আগ্রহটা আরো বেড়ে গেল। তাহলে তো পরে দেখতেই হচ্ছে।
আপু, অন্যের ডায়েরি পড়া কিন্তু ভালো কাজ না। আর আপনি আমাকে না বলে আমার ঘরে আসছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। হঠাৎ তুমি করে বলছেন যে? আমার ইচ্ছা। আগে আমার ডায়েরিটা দিন। ওইটা তো দেওয়া যাবে না। দিতে হবে বলেই ওনার পিছু নিলাম, কিন্তু অনেক চেষ্টার পরও নিতে পারছিলাম না। সারা ঘর দৌড় করালো আমাকে। একসময় হাঁপিয়ে গিয়ে বিছানায় বসে পড়লাম। কি হলো পিচ্চি, ক্ষমতা শেষ? ইতি আপু এসব বলে আমার দিকে আসছিল। আমার সামনে এসে আমার পায়ের সাথে হোঁচট খেয়ে সোজা আমার উপরে পড়ে গেল। দুজনেই বিছানার উপর শুয়ে আছি, আমি নিচে আর ইতি আপি ওপরে। সে কি অনুভূতি বলে বোঝানো যাবে না। ইতি আপুর মুখ সম্পূর্ণ আমার সামনে। আমার মনে হচ্ছিল ইতি আপু ইচ্ছে করে উঠছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওনার ঠোঁট দুটো আমার পানে তাকিয়ে কাঁপছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরক্ষণেই ইতি আপু যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আই লাভ ইউ হিমান্ত। বলেই উনি ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিশিয়ে দিলেন। অনেক ভালো লাগছিল তখন, তাই আমিও রেসপন্স না দিয়ে থাকতে পারলাম না। দুজনেই কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম অন্য এক সুখের রাজ্যে। ইতি আপু এমনভাবে ঠোঁট চুষছে মনে হচ্ছে কামড়ে খেয়ে ফেলবে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দুজনেই হাঁপাতে লাগলাম। ইতি আপু আমার ওপর থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর, এটা কি ছিল আপু? কেন শোনা, বুঝতে পারো নাই? আবার দেই? না থাক, আর লাগবে না। দেখেন আপু, আমাকে বলতে না দিয়েই আবার আপু বললে কানের নিচে টার্গেট করে একটা মেরে দিব, বুঝছিস? সব সময় তুমি করে বলবি, আর যেন আপু বা আপনি না শুনি। তুমি আমার থেকে 2 বছরের সিনিয়র, আমাদের মাঝে এসব হয় না। আমার হাতের উপর শুয়ে আমি কিচ্ছু বুঝি না, তোমাকে চাই ব্যাস। তোমার পরিবার মানবে তো? ইতি আপু উঠতে উঠতে বলল। ওইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার পিচ্চি বর। আসি এখন। অবন্তী মনে হয় চা বানিয়ে নিয়ে এসেছে, ওকে চা আনতে পাঠিয়ে আমি এখানে চলে এসেছিলাম। আর একটু থাকো না, ভালোই তো লাগছে। ওলে বাবা, এখন ছাড়তে ইচ্ছে করে না, তাই না? ওকে, তুমি যাও, আমি আসছি। কোথায় আসবা? যাও, পরে দেখো। ওকে, বাই। ইতি আপু চলে গেল বসার ঘরে। আমিও ওর পিছু পিছু উঠে চলে গেলাম সেই ঘরেই। গিয়ে দেখলাম অবন্তী আপু আর ইতি আপু দুইজন 2 সোফায় বসে গল্প করছে। আমি গিয়ে ইতি আপুর সাথে গা ঘেঁষে গিয়ে বসে পড়লাম। ইতি আপু মাথা নিচু করে আছে, হয়তো এখন লজ্জা পাচ্ছে বান্ধবীর সামনে। আমি কোনো কথা বলছি না, শুধু তাদের কথা শুনেই যাচ্ছি। আর মাঝে মাঝে ইতি আপুর কোমরে চিমটি কাটছি। ইতি আপু না পারছে সইতে, না পারছে আমাকে মানা করতে। বিষয়টাকে আমি অনেক এনজয় করছিলাম। অবন্তী আপু হয়তো কিছুটা বুঝতে পেরেছে, তাই নিচের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অবন্তী, আমি আজকে যাই কেমন? এখনই চলে যাবি? আর একটু থাক না। না রে, বাসায় যেতে হবে, অনেকক্ষণ আগে এসেছি। ওকে চল, আমিও তোদের ওখানে যাব। তাহলে তো ভালোই। আমি ইতি আপুর কানের কাছে এসে, এই আর একটু থাকো না। না শোনা, আম্মু চিন্তা করবে, পর এক সময় আসবো। হুম, কালকে ভার্সিটিতে যাওয়ার সময় দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। তারপর ইতি আপু আর অবন্তী আপু চলে গেল। আমিও আমার রুমে গিয়ে বসে রইলাম, কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলা? বুঝতে পারলাম ইতি আপু। সরি জানো, নাম্বার ছিল না, তাই চিনতে পারি নাই। তুমি আমার নাম্বার পাইছো কই? কেন, তোমার নাম্বার পেতে হলে কি আমার কষ্ট করতে হবে নাকি? অবন্তী দিয়েছে। ও, কি করছো? তোমার সাথে আলাপ করছি। তুমি? একা একা বোর হচ্ছি, তুমি থাকলে কত ভালো হতো। একটু ধৈর্য ধরেন সাহেব। হুম। তারপর আর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। রাতে খেয়ে আবার কথা বললাম। সকালে ঘুম থেকে উঠলাম ইতি আপুর ফোন পেয়ে। গুড মর্নিং, আমার পিচ্চি বাবুটার ঘুম ভাঙছে? সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে এখন বলছো ভাঙছে কিনা? রাগ করে না লক্ষ্মীটি, ঘড়িতে তাকিয়ে দেখো কয়টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমাদের বাসার সামনে চলে এসো। অবন্তী আপু তো যাবে, তাকে নিয়ে আসি। অবন্তী আজকে আসবে না, তুমিই চলে এসো। ওকে। তারপর রেডি হয়ে নাস্তা করে চলে গেলাম ইতি আপুদের বাসার সামনে। ফোন দিলাম। কোথায় তুমি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে বাবা, একটু দাঁড়াও, আসছি তো। তাড়াতাড়ি আসো। তারপর আরও অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। প্রায় 10 মিনিট পর ইতি আপুদের বাড়ির গেট খোলার আওয়াজ পেলাম। এখন মনে হয় আসছে। গেট খুলতে যা দেখলাম তা দেখে বড়সড় একটা ক্রাশ খাইলাম। ইতি আপু পরীর রূপে বাড়ি থেকে বের হয়ে আসলো। আমি ভাবতেই পারি নাই যে ইতি আপু কলেজে যাবে শাড়ি পরে, কারণ আমি দেখলাম ইতি আপুর সারা শরীরে নীল রঙের কাপড়, নীল শাড়ি, নীল চুড়ি, মুখে হালকা ময়দা, ঠোঁটে হালকা নীল লিপস্টিক, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো করে সেজেছে ইতি আপু। এই
হা করে কি দেখছো? ইতি আপুর ডাকে আমার ঘোর কাটলো। আমার পরি আপুটাকে দেখি। আর একবার আপু বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কেন? সিনিয়র মেয়েরা তো আপুই হয় নাকি? কিছু বলছে না, রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। না মানে নানু শিখিয়েছিল তাই বললাম আর কি। তাহলে তো নানাকে গিয়ে আপু ডাক, আমাকে ডাকছিস কেন? আচ্ছা আর বলবো না, এখন চলো। চল। তারপর ইতি আপু একটা রিক্সা ডাকলো। যদিও আমাদের ভার্সিটি বেশি দূরে না, তবুও কেন জানি ডাক দিল। তারপর রিক্সাতে দুজনে উঠে পড়লাম। ইতি আপু বারবার আমার দিকেই ঘেঁষে বসছিল। আমাদের কাছে বিষয়টা ভালো লাগছিল না, তাই আমি একটু ফাঁক রাখার চেষ্টা করছি। তুই নামবি? কই না তো। তাহলে এত ওইদিকে চেপে বসছিস কেন? চুপ করে এদিকে এসে বসে থাক। বেশি কিছু বললাম না, বুঝতেই পারছি মেজাজ গরম, কিছু বললে মার একটাও মাটিতে পড়বে না। ভার্সিটিতে পৌঁছে এখানে এই রিক্সায় বসে থাক, আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে আসছি। তাহলে আমি এখানে বসে থেকে কি করব? আমিও ক্লাসে যাই। না, আজকে আমরা ক্লাস করব না, সারাদিন ঘুরবো দুজনে, বুঝছিস? তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে যাবে কেন? বাবা এসেছে, স্যারের সাথে কি যেন বলবে, আর আমাকেও যেতে বলেছে। ও ঠিক আছে, যাও। হুম। তারপর ইতি আপু চলে গেল। আমি গেটের বাইরে রিক্সায় বসে রিক্সাওয়ালার সাথে গল্প করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, ইতি আপুর কোনো খবর নাই। ইতি আপুর বান্ধবীরা অর্থাৎ বিথি আপু তার গ্যাং নিয়ে বসে আড্ডা দিচ্ছিল, আর আমাকে দেখিয়ে দেখিয়ে যেন কি বলছিল। হঠাৎ দেখলাম বিথি আপু আমাকে ডাকলো, তাই কাছে গেলাম। বলেন আপু। তোমার সাথে আমার কিছু কথা আছে। বিথি আপুর তুমি বলা শুনে অনেকটা অবাক হইলাম। জি বলেন। বিথি আপু সবার দিকে একবার তাকিয়ে একটা গোলাপ ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বিশ্বাস করো হিমান্ত, প্রথম যেদিন তোমাকে ক্যাম্পাসে দেখেছিলাম ওই দিনই তোমাকে আমার ভালো লেগে যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হিমান্ত, ফিরিয়ে দিও না আমায়। বিথি আপুর কথা শুনে আমার মাথা ঘুরছে। কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলা তো অসম্ভব, কারণ আমি তো ইতি আপুকে ভালোবাসি। আর যদি না বলি তাহলে তো আরও ঝামেলা হতে পারে। এখন একমাত্র ইতি আপুই বাঁচাতে পারে আমাকে। বলতে না বলতে দেখতে পেলাম ইতি আপু এবং সাথে একজন বয়স্ক লোক ক্যাম্পাসে আসছে। বুঝতে বাকি রইল না যে ওই বয়স্ক লোকটা ইতি আপুর বাবা। ইতি আপু এতক্ষণে বিষয়টা দেখে নিয়েছে যে বিথি আপু ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু আঙ্কেল সাথে আছে বলে মনে হয় আসতে পারছে না। বিথি আপু আমার হাত ধরে। কি হলো, কিছু তো বলো প্লিজ। ইতি আপু এসে বিথি আপুকে চড় মারলো। তো সাহস হয় কি করে হিমান্তকে প্রপোজ করার? ও শুধু আমার জীবনে, আর কোনোদিন যেন তোকে আমার কিংবা হিমান্তের কাছে না দেখি। ইতি আপু একেবারে কথাগুলো বলে ফেললো বিথি আপুকে। বিথি আপু কিছু বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চল। ইতি আপু আমার হাত ধরে টেনে নিয়ে রিকশায় তুলে দিল। আঙ্কেলকে দেখলাম মুচকি হেসে চলে গেল। কি আশ্চর্য, মেয়েকে কিছুই বলল না। যাক, ইতি আপু আমার পাশে উঠে বসলো এবং সোজা পার্কে এসে নেমে গেল। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে দিল ইতি আপুই। পার্কের একটা চেয়ারে বসে পড়লো ইতি আপু। আমিও পাশে গিয়ে বসলাম। বসার সময় একটা কথাও বলে নাই, এখনো অনেক রেগে আছে। ইতি আপু কি সাউন্ড মাইরি, দুই গালে দুইটা বসিয়ে দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। আর কখনো আমার সাথে কথা বলবি না, যা ভাগ এখান থেকে। এতটা ভয়ঙ্কর হয়ে যাবে ভাবতেও পারিনি। সরি। কিছু না বলে সেখান থেকে উঠে গিয়ে দূরে ঘাসের উপরে বসে পড়লো। আমি সামনে গিয়ে কান ধরে বসে পড়লাম। সরি, আর কখনো ভুল হবে না, এবারের মতো মাফ করো। কোনো কথা না বলে চুপ করে বসে আছে। কথা বলবা না? আমার আর কি করার, এতক্ষণ তো অনেক কিছুই বললাম কিন্তু কাজ হলো না, তাই মিশিয়ে দিলাম চার ঠোঁট। হঠাৎ করে লিপ কিস করা ইতি আপু চমকে গিয়েছিল। হয়তো ভাবতেই পারিনি আমি এমন কিছু একটা করে ফেলবো। তাতে কি, মজা তো ঠিকই পাচ্ছে। নিজের ইচ্ছায় কিস করলেও নিজের ইচ্ছায় ছাড়াতে পারছি না। পাগলের মতো হয়ে গেছে ইতি আপু। মনে হচ্ছে সব রাগ আমার ঠোঁটের উপর দিয়েই যাচ্ছে। এতে আমার আরও দ্বিগুণ ভালো লাগছে। এভাবে প্রায় 3-4 মিনিট থাকার পর ইতি আপু নিজেই ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। আপুর কি রাগ কমছে? উফ, তুই কেন বুঝিস না? আচ্ছা, বিয়ের পরও কি আমাকে আপু বলে ডাকবা? কি করব তুমিই বলো। আপু ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে, না চাইতো মুখ দিয়ে বেরিয়ে আসে। আমার আপু ডাকটা শুনতে ভালো লাগে না। তাহলে কি বলে ডাকবো? কি আবার বউকে নাম ধরে ডাকবা? সিনিয়রকে নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। কেমন লাগে জানি না। আচ্ছা, পরে তোমাকে আমার নাম শিখিয়ে দেব, একেবারে মুখস্থ করিয়ে দিব। এখন বাসায় চলো। এখনই চলে যাবা? কি করব এখানে থেকে? দুপুর হলো মাত্র। হোক, সমস্যা নেই, চলো। ওকে চলো। তারপর দুইজনে বাসায় চলে আসলাম। ইতি চলে গেল তাদের বাসায়, আর আমি অবন্তী আপুদের বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে শুয়ে এফবিতে মেয়েদের সাথে লাইন মারছিলাম।
এমন সময় ইতি আপুর ফোন। হ্যালো আপু। চুপ, একটা কথাও বলবি না। কি হলো, কথা বলিস না কেন? তুমি তো না করলা। উফ, তোমাকে নিয়ে আর পারি না। কি পারো না? চুপ, বাসায় গিয়ে ফোন দিলা না কেন? মনে ছিল না, তার থেকে বড় কথা হলো খিদে লাগছিল প্রচুর, না খেলে এখনই পটল তুলতে হতো। এখন তো ফোন করতে পারতা। এখনই করতাম, তার আগে তুমি ফোন করলা। কি করো এখন? শুয়ে রইছি, ঘুমানোর চেষ্টা করছি। আচ্ছা ঘুমাও। বাই। বাই। কল কেটে দিয়ে কানে হেডফোন লাগিয়ে কয়েকটা ছ্যাঁকা খাওয়া গান ছাড়লাম। গান শুনে বুকটা ফেটে কান্না আসতেছিল, চোখ দিয়ে 2-3 ফোঁটা পানিও বের হয়েছে। পরক্ষণে মনে পড়লো আমি তো ছ্যাঁকা খাই নাই, তাইলে চোখ থেকে পানি আসে কিভাবে? বিষয়টা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম অবন্তী আপুর ডাকে। তারপর অবন্তী আপু যা বললো তা শুনে খুশিতে ড্যান্স দিতে ইচ্ছা করতেছিল, কারণ অবন্তী আপু বলছিল আজকে ইতি আমাদের এখানে থাকবে। কিন্তু কেন? আম্মু আর আব্বু মামার বাসায় যাচ্ছে, আমার সামনে এক্সাম, তাই যেতে পারবো না। আর তাই মা বাবা যাওয়ার সময় ইতির আম্মুকে ফোন করে বলে দিয়েছি ইতিকে যেন পাঠিয়ে দেয়। সত্যি আজকে ইতি আপু এখানে থাকবে? সত্যি। এখন না বসে থেকে ফ্রেশ হয়ে যা, ইতিকে নিয়ে আয়। ওকে আপু, জাস্ট 2 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। যা। কিন্তু তুই হঠাৎ করে এত খুশি হলি কেন? কারণ কি? না এমনি, তুমি বুঝবে না, যাও তো। বুঝি, সব বুঝি। হাসতে হাসতে অবন্তী আপু বেরিয়ে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর বেরিয়ে গেলাম অবন্তী আপুদের বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে। ইতি আপুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপ দিলাম, একজন মহিলা এসে দরজা খুলল। বুঝতে বাকি রইল না এটা ইতি আপুর আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? চিনলাম না তো। আমাকে অবন্তী আপু পাঠিয়েছে। ও, তাহলে তুমি হিমান্ত? জি আন্টি। ভিতরে এসো বাবা। তারপর ভেতরে চলে আসলাম। একটা জিনিস ভেবে পাচ্ছি না, আন্টি আমার নাম জানলো কি করে? অবন্তী আপু ফোন করে বলেছে নাকি ইতি আপু বলেছে? হয়তো অবন্তী আপু। আন্টি ইতি আপু কোথায়? আমার কথা শুনে আন্টি একটা রহস্যময় হাসি দিলেন। তোমার আপু উপরে রেডি হচ্ছে। আম্মু? ওপরে তাকিয়ে দেখলাম ইতি আপু সেজেগুজে এসে দাঁড়িয়ে রেগে আন্টির দিকে তাকালো। ওই যে তোমার ইতি আপু। আন্টি হাসতে হাসতে চলে গেল, আর এইদিকে ইতি আপু রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলো, ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আপু আপু করে বকবক করছিলি কেন? না মানে আন্টি ছিল তো। নিকুচি করেছে তোর আন্টির? মানে কিছু না, চল যাই। যাই মানে? প্রথম শ্বশুর বাড়ি আসলাম, কিছু না খেয়ে চলে যাব? খেতে হবে না, রাক্ষস কোথাকার, চল। চলো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে এগোচ্ছি। কই ভাবলাম আন্টি এসে আটকাবে, বলবে খেয়ে যাও বাবা, কিন্তু আন্টির কোনো নাম গন্ধও নাই। ইহা কি অদ্ভুত পরিবার মাইরি, জামাই আদর করতেও জানে না। অতএব বুক ভরা কষ্ট নিয়ে বেরিয়ে আসলাম শ্বশুর বাড়ি থেকে। আমি আর ইতি আপু একসাথে হাঁটছি। খুব ইচ্ছা করছে ইতির হাত ধরে এই চাঁদনি রাতে হাঁটতে, কিন্তু যদি থাপ্পড় দেয়। এমনিতেও যা রেগে আছে সেই ভয়ে আর ধরি নাই। সব আশা তো পূরণ হওয়ার থাকে না। চলে আসলাম অবন্তী আপুদের বাড়িতে। রাস্তায় একটা কথা পর্যন্ত বলে নাই। বাড়িতে এসে সবাই রাতের মতো একসাথে ডিনার করে নিলাম। তারপর 3 জনে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। ইতি আপু থাকবে অবন্তী আপুর সাথে, আর আমি একা একা বিধবার মতো থাকবো। যাক, ঘরে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে যা দেখলাম তা দেখে বড়সড় একটা টাসকি খাইলাম। ইতি আপু আমার ঘরে এসে দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করে কোনো কথা না বলে সোজা আমার বিছানায় শুয়ে পড়লো। তুমি এখানে কেন? থাকলে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? কিন্তু এক ঘরে একটা ছেলে আর একটা মেয়ে। কথা না বলে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ো। ওকে, আমার কি, আমার জন্য তো ভালোই। মুচকি হাসি দিয়ে পাশে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছিলাম, কিছুতেই ভালো লাগছিল না। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। ইতি আপুকে আস্তে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ঘাড়ে ছোট্ট একটা কিস করলাম। ইতি আপু হালকা একটু কেঁপে উঠলো। আমার দিকে ঘুরে তাকিয়ে, এই কি করছো? ভালো হবে না কিন্তু, দুষ্টুমি করলে চলে যাব কিন্তু। জি না, এখন আর হচ্ছে না, তুমি চাইলেও যেতে দিব না। কি করবা? দেখাবো। দেখাও দেখি। আমি আর কিছু না বলে ওর ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে নিয়ে আসলাম। ইতি আপু অনেকটা কেঁপে উঠলো। ইতি আপুর রেসপন্স পেলাম প্রায় 3-4 মিনিট পর। ইতি আপু ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল এবং ওপর থেকে টান দিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে দিল। এটা কেন আবার? সরাও তো। না, তোমার উপর বিশ্বাস নাই। সাবধান, এই বালিশে রেপারে আসবে না। আসলে কি করবা? মায়ের একটাও মাটিতে পড়বে না। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো।
এভাবে ঘুম আসলে তো? ওকে তাহলে আমি যাই, তখন আসবে। না থাক, এমনিতেই ঘুম আসবে, এখানেই থাকো। এই তো গুড বয়। কি আর করার, চোখ বন্ধ করে ঘুমানোর জন্যে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই অবস্থায় কি ঘুম আসে নাকি? অনেক চেষ্টার পর কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পাইনি। মাঝরাতে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করছিলাম, বুঝতে বাকি রইল না যে ইতি আপু কোলবালিশ টপকে ফেলেছে, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অনেকবার শুনেছি ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। খুব দেখতে ইচ্ছা করছিল ইতি আপুকে ঘুমন্ত অবস্থায়, কিন্তু তার আর উপায় নেই, কারণ আমি যদি লাইট অন করতে চাই তাহলে ইতি আপুকে সরাতে হবে। কিন্তু আমাকে যেভাবে ঝাপটে ধরে জড়িয়ে আছে, ইচ্ছে করছে না ছাড়াতে, তাই আমিও আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবেই ঘুমিয়ে গেলাম। ফোন কলের আওয়াজে শুনে ঘুম ভেঙে গেল। বিছানার উপরে হাত দিয়ে ফোনটা পেয়ে গেলাম। ঘুম ঘুম চোখে নামটা দেখলাম আম্মুর নামে সেভ করা। কলটা ধরলাম। হ্যাঁ আম্মু বলো। এত সকাল সকাল ফোন দিলা কেন? কি হলো আম্মু, কথা বলছো না কেন? কিছু না বলে ফোনটা কেটে গেল। বুঝলাম না আম্মু কথা না বলে ফোনটা কেটে দিল কেন, কিছু কি হয়েছে? হঠাৎ অনুভব করলাম আমার হাতের ফোনটা আমার ফোনের থেকে ছোট মনে হচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমি ইতি আপুর ফোন ধরে ফেলেছি। ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। ইতি আপুর দিকে তাকিয়ে দেখলাম এখন আমার বুকের উপরে সুন্দরভাবে ঘুমাচ্ছে। ইতি আপু, এই আপু। ধুর, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আর শক্ত করে জড়িয়ে ধরো। আর কতক্ষণ এইভাবে থাকবে? সকাল হয়ে গেছে তো। উঠতে ইচ্ছে করতেছে না তো। তোমার আম্মু ফোন দিছিল। তাতে কি, কথা বলো না তো, ঘুমাতে দাও। আসলে ভুল করে আমি ফোন ধরে কথা বলে ফেলেছি। কি বলছো তুমি? ইতি আপু লাফ দিয়ে উঠে বসলো। ধুর, তুমি কেন ফোন ধরতে গেলে? কি জানি কি ভেবে বসে আছে। আমি কি জানতাম নাকি যে এটা তোমার ফোন? আমি তো আমার ফোন ভেবেই ধরেছি। এখন কি হবে? এই দেখো আবার ফোন দিয়েছে। তুমি বসো, আমি কথা বলে আসি। তারপর ইতি আপু বারান্দায় কথা বলতে চলে গেল। অনেকক্ষণ কথা কাটাকাটি হলো, ইশারাতে বুঝলাম অনেক কথা হয়েছে, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ কথা বলার পর দেখলাম ইতি আপু মন খারাপ করে আমার দিকেই আসছে। হয়তো আন্টি কিছু বলেছে, আমার জন্যই হয়েছে সব। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছিল। কি হয়েছে? কথা নাই, মাথা নিচু করে আছে। বলো কি হয়েছে? বললে বিশ্বাস করবা? বলো শুনি। আম্মু আমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছে। একটা মুচকি হাসি দিয়ে এসে আমি জড়িয়ে ধরলো। কি সত্যি বলছো? একদম সত্যি। তাহলে এতক্ষণ মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিলে কেন? এমনি তোমাকে একটু ভয় দেখানোর জন্য। কিন্তু বিয়ে কি করে ঠিক করলো? মা বাবার সাথে যোগাযোগ করলো কি করে আন্টি? অবন্তীর আব্বুর কাছ থেকে নাম্বার নিয়ে ফোনে কথা বলেছে। এখন তোমার বাবা মা এখানে আসছে। কিন্তু এখানে কেন? এখানে আসলেই বুঝতে পারবে। ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে উঠে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? নতুন বউ, বাসার বাইরে থাকা যাবে না, তাই বাড়িতে চলে যাচ্ছি। পাগল বলে কি? সারা রাত যে পরপুরুষের সাথে রাত কাটালে ওইটা কি ছিল? চুপ, আমার ইচ্ছে হয়েছে তাই থাকছি। আর একটা কথা বললে গুনে গুনে 29টা থাপ্পড় দিব। না থাক, যাও। থাপ্পড় খাওয়ার ইচ্ছা নাই। ইতি আপু দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে আমার খুশিতে ড্যান্স দিতে ইচ্ছে করছে। অবশেষে ইতি আপুকে নিজের করে পাবো। উঠে ফ্রেশ হয়ে নিলাম। অবন্তী আপু নাস্তা করার জন্য ডাকলো, তাই টেবিলে গিয়ে বসলাম। একটু পর দেখলাম অবন্তী আপু আর ইতি আপু একসাথে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। ইতি আপু তুমি এখনো যাও নাই? কি হলো দুলাভাই, আমার বান্ধবীকে আমার বাসা থেকে তাড়িয়ে দিচ্ছেন? অবন্তী আপুর কথা শুনে রীতিমতো টাসকি খাইলাম। দুলাভাই মানে? ওরে বাবা, এখন কিছুই বুঝিস না? আপু তুমিও না? মাথা নিচু করে আছি, খুব লজ্জা করছিল। ইতি আপু পাশে এসে দাঁড়িয়ে, কি হলো আমার লাজুক বর, লজ্জা করছে? অবন্তী আপুকে উদ্দেশ্য করে, আপু তুমি কি খাইতে ডাকছো? এটি শর্ত, দুলাভাইকে একটু জামাই ভোজন করতে দে। আমি গেলাম। উঠতে যাব, ঠিক ওই সময় ইতি আপু আবার হাত ধরে বসিয়ে দিল। আরে আরে, আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম আর তুমি কিনা না খেয়ে উঠে যাচ্ছ। তুমি রান্না করছো কেন? তোমার জন্য। খেয়ে দেখো ভালো হয়েছে কিনা, পরে দেখা যাবে আমার রান্না তোমার পছন্দ হবে না। তাই আগে থেকে এই টেস্ট করিয়ে দিচ্ছি, ভালো না হলে বলতে পারো। এখনো বিয়ে হয় নাই, যে ভালো রান্না করতে পারে তাকে গিয়ে বিয়ে করে নেবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো। আপনারাই বলেন, এটাকে কি টেস্ট করানো বলে, নাকি ঘাট ধরে ভালো হয়েছে বলতে বাধ্য করা বলে? কি আর করার, খারাপ তো বলাই যাবে না। খারাপ বললে ইতি আপুকে হারাবো, তার থেকে একটু মুখে দিয়ে ভালো বলে দেই। সামনে তাকিয়ে দেখলাম অনেক রকমের আইটেম করা আছে। এতগুলো ইতি আপু আমি ফ্রেশ হতে হতে করে ফেললো। নিশ্চয়ই এখানে চিটিং আছে। কি আর করার, সামনে থেকে একটু বিরিয়ানি মুখে দিয়ে লাফ দিয়ে উঠলাম। ওফ আপু, কি আর বলবো, চমৎকার হয়েছে রান্নাটা। খেয়েই বুঝতে পারছি এটা কখনোই অবন্তী আপু রান্না করতে পারবে না, একমাত্র তুমি রান্না করেছো বলেই এত ভালো লাগছে।
ইতি আপুকে খুশি করার জন্য বাড়িয়ে বললাম। হপ, দাপ্পা বাস কোথাকার। ওইটা আমি রান্না করিনি, ওইটা অবন্তী রান্না করছে। বলার সাথে সাথেই আমার হাওয়া বেরিয়ে গেল। না না, মানে একটু ভুল হয়েছে, ওই খাবারটা একদমই ভালো হয় নাই। আবার নিজের জায়গায় এসে বসলাম। ওইদিকে অবন্তী আপু হাসতে হাসতে শেষ। ইতি আপুকে উদ্দেশ্য করে, আচ্ছা আপু তুমি কোনটা রান্না করছো? ওই যে নুডলস। ইতি আপুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কয় কি, নুডলস কেমন হয়েছে ওইটাও কি টেস্ট করা লাগে? কই, ভাবলাম এত কিছু রান্না করছে, কিন্তু অবশেষে জানতে পারলাম নুডলস রান্না করছে। কি আর করার, নুডলস কি আর খারাপ হতে পারে? কি হলো, খাও, এত কষ্ট করে রান্না করলাম। ভাবতেই টাসকি খাইলাম। নুডলস রান্না করতে কষ্ট লাগে, এই তো খাইতেছি। বুক ভরা কষ্ট নিয়ে নুডলস পুরোটাই খেয়ে নিলাম। ভালো হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। ওর মিষ্টি হাসির ভাগ নিয়ে খাবার টেবিল থেকে উঠতে যাব, হঠাৎ কেউ কলিং বেলে চাপ দিল। অবন্তী আপু দরজা খুলে দিল। দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। অবন্তী আপুর বাবা মা এবং আমার বাবা মা একসাথে এসেছে, কিন্তু তারা একসাথে হলো কিভাবে? অবন্তী আপু সবার সাথে আলাপ করলো। ইতি আপুকে ইশারা দিয়ে জানিয়ে দিলাম যে ওনারা আমার বাবা মা। ইতি আপু গিয়ে সালাম করলো। সবাই একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম, আর ইতি আপু চলে গেল বাসায়। একটু পর আম্মু রুমে আসলো। একটু পর আমরা শপিংয়ে যাব, তৈরি হয়ে নে। হঠাৎ শপিংয়ে কেন? তোর বিয়ের জন্য। আমার বিয়ে? কখন, কোথায়, কিভাবে? আগামীকাল এখানেই তোর বিয়ে হবে, ইতির সাথে। কিন্তু এই বিষয়ে তোমরা আলোচনা করলে কখন? আসছই তো সবে মাত্র। এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চল আমাদের সাথে, তোর বাবার আঙ্কেল অপেক্ষা করছে। ওকে চলো। চলে গেলাম শপিং মলে। আমি, বাবা মা আর অবন্তী আপুর বাবা সবাই মিলে কিছু শপিং করে নিয়ে চলে আসছিলাম। অবশেষে সবাই বাসায় চলে এলাম। রাতে ঘুম আসছিল না। ইতি আপুকে ফোন দিলাম, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। হঠাৎ এমন হলো কেন কিছুই বুঝতে পারছিলাম না। ঘুম আসছিল না, অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখলাম সারা বাড়িতে লোকজন, বাড়ি সাজানো হচ্ছে। কি করে যত তাড়াতাড়ি সব কিছু করেছে আল্লাহই জানেন। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। ইতি আপুকে নিয়ে আসা হলো। মেহমানরা সবাই বউ দেখতে ব্যস্ত। এদিকে রাত হয়ে গেল, চাঁদে একা একা বসে আছি। একসময় সবাইকে আড়াল করে চায়ের দোকান থেকে 2টা সিগারেট আর একটা দিয়াশলাই নিয়ে এসেছিলাম। অনেক গল্প পড়েছিলাম বাসরাতে জামাই নাকি মাঝরাত পর্যন্ত চাঁদে কাটায়, তাই সিগারেট নেওয়া। একটা সিগারেট জ্বালিয়ে নিলাম, শেষ করে ফেলে দিতে পেছন থেকে অবন্তী আপু ডাক দিল। পিছনে ফিরলাম। ঘরে বউ একা একা বসে আছে, তুই এখানে কি করছিস? কই, একা একা বসে আছে? আসার সময় দেখলাম আমার বউ ব্যস্ত আছে। চুপ, চল এখান থেকে। অবন্তী আপু আমাকে নিয়ে চলে গেল বাসর ঘরে। আমাকে ঘরে ধাক্কা দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। বিছানায় দেখলাম ইতি আপু লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। অবাক হলাম, আমাকে সালাম করতে আসলো না কেন? শুনেছি বাসরাতে মেয়েরা ছেলেদের পায়ে ধরে সালাম করে, কিন্তু এখানে তো কিছুই হচ্ছে না। থাক, কি আর করার। বুক ভরা কষ্ট নিয়ে ইতি আপুর পাশে গিয়ে বসলাম। ইতি আপু এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউই নেই। আস্তে করে ঘুমটা তুললাম। সত্যি আজ ইতি আপুকে সেই লাগছে। বাহ আপু, তোমাকে তো আজকে সেই লাগছে। দিল কানের নিচে একটা। নিজেকে সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম। এত জোরে কেউ মারে? ইতি আপু আমার বুকের উপরে উঠে বসেছে। ওই, আমি তোর কোন বাপের দ্বিতীয় বউয়ের মেয়ে যে আমাকে আপু বলিস? না মানে সিনিয়র তো, তাই। তো বিয়ে করেছিস কেন? দেখবা কেন বিয়ে করছি? কি? আর কিছু বলার সুযোগ না দিয়ে পেছন থেকে মাথাটা টান দিয়ে ওর ঠোঁট দুটোকে আমার ঠোঁটে মিশিয়ে নিলাম। ইতি আপুও কোনো বাধা দিচ্ছে না, দিবেই কেন, এটার অপেক্ষাই তো ছিল। বাকিটা ইতিহাস।